রাতের বেলা আমি আমার নিজের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎই আমার ঘরে কারো উপস্থিতি অনুভব হলো। আমার মনে হলো কেউ যেন আমার পায়ের কাছে বসে আছে। দেখার জন্য যখন আমি চোখ খুললাম, তখন এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে একটা যুবতী মেয়ে খুব ভয়ে জড়সড় হয়ে আমার পায়ের কাছে বিছানায় বসে আছে। আমি ওকে বললাম, তুমি ভয় পেও না, আরাম করে বসো। না জানি ও কেন এত ভয় পাচ্ছিল, আর রাতের এই সময় না জানি কিভাবে এখানে এসে যেত। রাতের এই সময় ওই যুবতী মেয়ে খুব সুন্দর পারফিউম লাগিয়ে আমার সামনে বসেছিল, যার কারণে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ও নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু ওর চোখ বলছিল যে ও খুবই সুন্দরী আর লাবণ্যময়ী মেয়ে, কেননা মেয়েদের অর্ধেক সৌন্দর্য তো তার চোখই হয়। একটা অদ্ভুত ব্যাপার হলো, বেশিরভাগ পুরুষ এই জিনিসটা কখনোই স্বীকার করবে না, কিন্তু এরকম ভীত সন্ত্রস্ত মেয়েদেরকে পুরুষদের বেশি ভালো লাগে। আমারও ওকে ভালো লেগে গেছিল, তাই আমি থাকতে না পেরে লাইট বন্ধ করে ওর সাথে সব কিছুই করলাম। এরপরে যখন লাইট জ্বালালাম, তখন ওর মুখ দেখে আমার হুঁশ উড়ে গেল, কেননা মেয়েটা তো আমার নাম প্রদীপ, বয়স 22 বছর। আমি দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম ছেলে। আমার মা এখনই আমার বিয়ে দেওয়ার জন্য ঝামেলা শুরু করে দিল, কিন্তু আমি আমার মায়ের সামনে চিৎকার করে বলতে থাকলাম যে, মা, আমার বয়স 42 না, কেন তুমি আমার বিয়ে নিয়ে এত পাগল হয়ে উঠেছ? আমার মা বললেন, বিয়ে তো তোকে করতেই হবে, তাও আমার পছন্দ করা মেয়েকে। এরপরে মা আরও বললেন, আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। সে খুব বড় এক বিজনেসম্যানের মেয়ে। ওর বাবা অসুস্থ হয়ে মৃত্যুর শেষ প্রহর গুনছে। তার সমস্ত সম্পত্তির একমাত্র মালিক তার মেয়ে। সেই সময় আমার কোনো চাকরি ছিল না, বাবার ছোটোখাটো একটা দোকান ছিল, আমি সেটাই দেখতাম। কিন্তু সত্যি বলতে কি, সেই দোকান দিন দিন ডুবে যাচ্ছিল, কেননা আমার ব্যবসা সম্বন্ধে তেমন কোনো ধারণাই ছিল না। তাই আমার হৃদয়ে স্বপ্ন জেগে উঠেছিল যে ব্যাস এই মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যাক। কেননা কেউ স্বীকার করুক আর না করুক, টাকা কার না ভালো লাগে, কেননা টাকা ছাড়া কিছুই হয় না। মা বললেন, আমি তো সেখানে হ্যাঁ বলে এসেছি, আর তোর ছবিও দেখিয়েছি, তারাও হ্যাঁ বলেছে, ওদের তোকে খুব পছন্দ হয়েছে। তখন আমি বললাম, আমাকেও মেয়ের ছবি দেখিয়ে দাও। মা বললেন, ছবি দেখে তুই কি করবি? পাগল, তুই শুধু ওর সম্পত্তি দেখ, টাকা পয়সা দেখ, তোর তো অন্য কিছু চিন্তা করাই উচিত না। যদি মেয়ের এক পা নাও থাকে, তবুও তোর হ্যাঁ বলা উচিত। আমি বললাম, মা, সত্যি কি ওর এক পা নেই? মা তখন আস্তে আস্তে বললেন, আমি কি তোর বিয়ে এক পাওয়ালা মেয়ের সাথে দেবো নাকি? বোকা, ওর বাবা অসুস্থ, এই কারণে ওরা চায় তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। বিয়ের পরে তুই নিজের বউকে দেখে নিস। আমাদের সময় তো এটাই হতো, তোরাই আজকাল নতুন নিয়ম বের করে নিয়েছিস। এখন তুই কি নিজের বউকে দেখার জন্য 5টা দিনও অপেক্ষা করতে পারবি না? তুই শুধু এটাই ভাব যে 2-1 দিনের মধ্যেই তোর বিয়ে। আমি মাকে বলে দিলাম যে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। মায়ের উপর আমার ভরসা ছিল, কেননা এর আগে সে আমার জন্য মেয়ে দেখেছিল, কিন্তু তার ভালো মেয়ে ছাড়া পছন্দ হতো না। চাইতাম তো আমার বিয়ে খুব ধুমধামে হোক, বন্ধুদের সঙ্গে ব্যাচেলার পার্টি করি। কিন্তু তারপরে আবার ভাবলাম, যে মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে সে তো সোনার পাখি। যখন ওর বাবা এই দুনিয়া থেকে চলে যাবে, তখন সমস্ত সম্পত্তি ওর হবে, আর ওর মানে তো এমনিতেই আমার হয়ে যাবে। তারপরে আমার জীবনে প্রতি সন্ধ্যায় পার্টির মতো হবে, তাই আমার চিন্তা করার কি দরকার? আমি খুব খুশি ছিলাম, এত খুশি যেন নিজেকে রাজা মনে হচ্ছে, যার খুব তাড়াতাড়ি রাজ্যাভিষেক হতে যাচ্ছে, আর সে একজন রাজকন্যা পেতে যাচ্ছে। শুধু এই জিনিসটা একটু অদ্ভুত ছিল যে আমার মা আমাকে মেয়েকে দেখতে দেয়নি, এমনকি ওর ছবিও দেখায়নি। কিন্তু ধনী লোকেরা এমনিতেই খুব সুন্দর হয়, কেননা তারা নিজেদের খুব খেয়াল রাখে। এমন তো গরিবরা হয় যাদের কাছে খাবার টাকাই থাকে না, নিজের খেয়াল রাখবে কিভাবে? এই কারণে আমার পুরো বিশ্বাস ছিল যে মেয়ে খুবই সুন্দরী হবে, আমার টেনশন করার কোনো দরকার নেই। বরং যদি আমার মা আমার জন্য এই সম্বন্ধ না দেখতো, তাহলে হয়তো আশেপাশের মেয়েই আমার কপালে জুটতো, যাদের খুব বেশি হলে মেকআপ করলে একটু ভালো লাগতো, আর তার সাথেই আমার জীবন কেটে যেত। কিন্তু হ্যাঁ, ওদের মধ্যে এই গুণটা থাকতো যে খাবার খুব ভালো বানাতো। কিন্তু এখানে তো আমি বাবার পরি পাচ্ছি, সেই কারণে আমি খুব বেশি খুশি। বাসর রাতের আগে আমি নিজের নববধূকে দেখিনি, আর যখন দেখলাম তখন আমার অবস্থা এমন হলো যেটা আজ পর্যন্ত কোনো পাত্রের হয়নি। আমি আমার হীরা নামের নববধূকে বাসর রাতেই দেখেছিলাম, ও ঘুমটা টেনে বসেছিল। যখন আমি ওর ঘুমটা উঠালাম, তখন আমার এরকম মনে হলো যেন আমার সাথে এই দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকা হয়ে গেছে। এই মেয়েটা এতটাই কুৎসিত ছিল যে যে কোনো পুরুষই ওর কাছে যাওয়ার জন্য না করে দিত। ওর ওজন কমপক্ষে 100 কিলো হবে, গায়ের রঙও কুচকুচে কালো, আর চোখ মুখের গঠনও একেবারে হাদাবোদা টাইপের। আমি তো ওর কাছে জিজ্ঞাসাও করে ফেললাম যে, তুমি কে, আর আমার বউ কোথায়? আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে কোনো মজা করা হচ্ছে। বাসর রাতে প্রায়ই নতুন বরের সাথে এইরকম মজা করা হয়ে থাকে, যাতে ওর সুন্দরী নববধূর জায়গায় এরিয়ার সবচেয়ে মোটা, কুৎসিত অথবা বুড়ি মহিলাকে বসিয়ে দেওয়া হয়। আর যখন বর ঘুমটা উঠায়, তখন হতভম্ব হয়ে যায়। পরে তার সুন্দরী নববধূকে নিয়ে আসে আর বলে যে, এই নাও, এটা তোমার বউ। কিন্তু আমার এখানে এরকম ছিলই বা কে যে এরকম মজা করতে পারে? বিয়ে তো খুব সাধারণভাবে হয়েছিল,
আর সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে। এখন আমি বুঝতে পেরে গেছি যে আমার সাথে যে এই মজা করেছে সে আর কেউ না, আমার মা। এখন তো আমার মনে হচ্ছিল যে কোথাও থেকে কেউ বেরিয়ে আসুক আর বলুক যে তোমার সাথে মজা হচ্ছিল, তাতে সেটা কোনো আত্মাই হোক না কেন। আমি ঘুমটা উঠিয়েছিলাম, কিন্তু তারপরে আমি একটা শব্দও বলিনি, ওর দিকে এক নজর তাকিয়েও দেখিনি। আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আমার মায়ের ঘরের দিকে গেলাম। সে আমার জীবন নষ্ট করে নিজে আরামে ঘুমাচ্ছিল। আমি তার দরজা এমনভাবে ধাক্কালাম যেন আমার মধ্যে কোনো রাগী পুলিশের আত্মা চলে এসেছে। আমার মা বাইরে এসে আমাকে দেখে তার আত্মায় যেন প্রাণ এলো। তিনি বললেন, পাগল হয়ে গেছিস? মাথায় একটু বুদ্ধিশুদ্ধি আছে না উড়ে গেছে? এই সময় এখানে কি করছিস? আর মুখ এরকম বানিয়ে রেখেছিস কেন? নাকি বাসর রাতে বউ পালিয়ে গেছে? কাজ তো তিনি তেমনই করেছেন, কেননা যা তিনি আমার সাথে করেছেন তার থেকে ভালো হতো আমি মরে যেতাম। কেননা ঘরের মধ্যে যে বসে আছে তাকে নববধূ বলাও পাপ। এটা তুমি আমার সাথে কি করেছো মা? আমি তোমার উপরে ভরসা করেছিলাম আর তুমি আমার মৃত্যুর বন্দোবস্ত করে দিয়েছো। মা বললেন, কি যা তা বলছিস? আমি কি ওখানে কোনো ডাইনিকে বসিয়ে দিয়েছি নাকি? আমি আমার মাকে বললাম, ডাইনিও সুন্দরী হয়, শুধু ডাইনিদের পা উল্টা থাকে। আমি শুধু এটুকুই বলেছিলাম যে ওকে ফেরত পাঠিয়ে দাও, কেননা আমি ওর সাথে কোনো মতেই থাকতে পারবো না। এ কথা বলার সাথে সাথে আমার মা রেগে আমার গালের উপরে একটা থাপ্পড় মেরে দিলেন। তারপরে বললেন, পাগল হয়ে যাসনি তো? এটা তোর ব্ল্যাঙ্ক চেক, আর তুই এইরকম কথা বলছিস? পাগল, তুই খুব তাড়াতাড়ি বড়লোক হতে যাচ্ছিস। আমি মাকে বললাম, হ্যাঁ আমি বড়লোক হব, আর সাথে সাথে মরেও যাব। এরকম সম্পত্তি দিয়ে কী লাভ? যে সম্পত্তি আমার চিকিৎসা করাতে করাতেই শেষ হয়ে যাবে, আর না হলে আমি পাগল হয়ে যাব। আমার মা বললেন, আরে পাগল, একবার ওর বাবা মরে গেলে ওর সমস্ত সম্পত্তি তোর নামে হয়ে যাবে। তারপরে ওর সাথে তোর সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তখন তুই যে মেয়েকেই বলবি আমি নিজে তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো, আর নিজের বড়লোক ছেলের জন্য পরীর মতো একটা মেয়ে নিয়ে আসবো। তোর মা সবই জানে, লসের কারবার আজ অব্দি করিনি আমি। না হলে কি আমার মাথা খারাপ হয়ে গেছিল যে আমি আমার মুক্তর মতো ছেলেকে একটা মোটা সারের হাতে ছেড়ে দেব? আমি বললাম, এই মেয়েটার নাম হীরা কে রেখেছে? আমার মা বলতে লাগলেন, ওর নাম হীরা নয়, প্রিয়া, কিন্তু ওর বাবা ওকে ভালোবেসে হীরা বলে ডাকে। আমরাও ওকে হীরাই বলবো, কেননা আমাদের জন্য তো ও সত্যি সত্যিই হীরা, যেটা আমরা সুযোগ বুঝে বেচে দেব। কিন্তু যতক্ষণ অব্দি ওর বাপ না মরে যায় ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করবি। তুই শুধু এটাই ভাব যে কিছুদিন কষ্ট করতে হবে, তারপরে শান্তি আর শান্তি। মায়ের এই রকম বুদ্ধি দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি তো ভাবতেও পারিনি যে তিনি এত গভীরভাবে চিন্তা করে রেখেছেন। না হলে আমাদের কাছে ছিলই বাকি একটা ছোট্ট দেখে ঘর, যার অবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের কাছে সেটা ঠিক করার মতো টাকাও ছিল না। আমি আমার ঘরের মধ্যে এলাম, এসে দেখলাম আমার স্ত্রী বসে আছে। আমি ওকে বললাম, চুপচাপ শুয়ে পড়ো। ও জিজ্ঞেস করতে লাগলো, তুমি কোথায় গেছিলে? আমি বললাম, আমার এক বন্ধু ফোন করেছিল, আমি ওর সাথে কথা বলছিলাম। ও বলল, আজকে তোমার বাসর রাত, তোমার বন্ধুর এই সময় কল করা উচিত হয়নি। আমি হতবাক হয়ে দেখছিলাম যে ওর গলা দিয়ে কথাও বের হয়। ও নিজের বাসর রাত নিয়েই পড়েছিল, যদিও আমি ওর কাছেও যেতে চাইতাম না। আমি বললাম, তুমি ক্লান্ত হয়ে গেছো, আরাম করে শুয়ে পড়ো। ও আমাকে বলল, তোমার সাথে আমার একটা জরুরি কথা বলার আছে, যেটা শুনে হয়তো তুমি রেগে যাবে, কিন্তু এটা খুব জরুরি। আমি বললাম, বলো, আমি শুনছি। তখন ও আমাকে এমন একটা কথা বলল যেটা শুনলে যে কোনো স্বামীরই খারাপ লাগবে, কিন্তু আমার জন্য এটা একটা লটারি পাওয়ার খবরের মতো ছিল। ও বলছিল, যতদিন অবধি আমার বাবা সুস্থ না হচ্ছে ততদিন আমি প্রতিদিন রাতে নিজের বাবার কাছে থাকবো, কেননা রাতের বেলা বাবার খেয়াল রাখা খুব দরকার, আর চাকরদের উপরে আমি ভরসা করতে পারছি না। আমার কাছে আমার বড়লোক স্ত্রীর চোখে ভালো হওয়ার আর নিজের জীবন বাঁচানোর খুব ভালো একটা সুযোগ এসে গেল। আমি এমন কিছু করতে চাইতাম না যাতে ও বুঝতে পারে যে আমি ওকে ধোঁকা দিচ্ছি। তাই নাটক করে দুঃখী স্বরে ওকে বললাম, সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর তুমি রাতে আমার থেকে দূরে থাকতে চাইছো। ও বলল, আমার বাবা যেরকম অসুস্থ তাতে জানি না তার কাছে কত সময় আছে। এই সময়টা তার কাছে আমার থাকাটা খুব দরকারি। এই কথা শুনে তো আমি মনে মনে খুশি, তাই আমি ভালো সাজার জন্য একটু অসন্তুষ্ট ভাব নিয়ে ওকে অনুমতি দিয়ে দিলাম। কিন্তু আসলে তো আমি ওর মুখও দেখতে চাইতাম না। সেই রাতে আমরা চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় আমার বউ নিজের বাবার বাড়িতে চলে গেল, আর আমি শান্তির শ্বাস নিলাম। কিন্তু সেই রাতেই এমন কিছু হলো যাতে আমার সমস্ত শান্তি বরবাদ হয়ে গেল। রাতের বেলা আমি শান্তিতে নিজের ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি হালকা একটা ঠকঠকের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা খুব আস্তে এবং খুব তাড়াতাড়ি হচ্ছিল। আমি দেখলাম আমার ঘরের দরজা তো খোলা, তাহলে এই ঠকঠক আওয়াজ আসছে কোথা থেকে? আমি বিছানায় বসে ভালো করে লক্ষ্য করে বুঝলাম যে এই আওয়াজটা আমার ঘরের জানলাতে হচ্ছে, আর আমার ঘরের জানলা বাইরের দিকের গলিতে খুলতো। আমি অবাক হয়ে ভাবলাম যে এটা কে হতে পারে, কিন্তু এরপরে টোকার সাথে সাথে মিষ্টি একটা মেয়ের গলার আওয়াজ এলো। সে বলছিল, প্লিজ জানলাটা খুলুন না, না হলে ওরা আমাকে মেরে ফেলবে, আমি খুব বিপদে আছি।
যখন শুনলাম কোনো মেয়ে বিপদে আছে তখন আমি জানলা খুলে দিলাম। সেই মেয়েটা নিজের মুখ কাপড়ে আর শরীর চাদরে ঢেকে রেখেছিল, কিন্তু ওর চোখ বলছিল যে এই চোখ কোনো সুন্দরী মানুষের। আমি তাকে ভেতরে আসতে বললাম, আর সে আমার হাত ধরে জানালা দিয়ে ভেতরে চলে এলো। সে ঘরের মধ্যে এসেই আমার সামনে হাত জোর করে বলতে লাগলো, আমি খুব বিপদে আছি, প্লিজ আমাকে আশ্রয় দিন। আমি হতবাক আর ঘাবড়েও গেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিলাম। এরপরে আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে কী রকম বিপদ, তোমার পিছনে কি কোনো গুন্ডা পড়ে আছে? যদি তুমি বলো তাহলে আমি পুলিশকে ডাকছি। সে বলল, না না, পুলিশকে ডাকবেন না, আমি আপনাকে কিছুই বলতে পারবো না, ব্যাস আমাকে কিছু সময়ের জন্য এই ঘরে আশ্রয় দিন। আমি ওকে বললাম, আমি কিভাবে তোমাকে আশ্রয় দিতে পারি? আমার বাড়িতে আমার মা আছে, আর সে যদি তোমাকে দেখে নেয় তাহলে হাজার রকমের প্রশ্ন করবে। তখন সেই মহিলা আমাকে বলল, প্লিজ আমার উপরে দয়া করুন, আমি চুপচাপ এখানেই বসে থাকবো, আমি আপনাকে কোনো সমস্যায় ফেলবো না, ব্যাস শুধু আমাকে বাঁচান। আমি বললাম, ঠিক আছে, তুমি আজকে রাতের মতো এই ঘরে থাকতে পারো। তখন ওই মেয়েটা আমার ঘরে রাখা একটা সোফার উপরে বসে অবাক হয়ে ঘরটা দেখছিল। এরপরে সে আমাকে শুধু একটাই প্রশ্ন করলো যে আপনি বিবাহিত? আমি বললাম, না আমি বিবাহিত না, এই ঘরটা আমার ভাইয়ের স্ত্রীর জন্য সাজানো হয়েছিল, কিন্তু ও নিজের স্ত্রীকে নিয়ে বিদেশে চলে গেছে, তাই এখন এই ঘরটাতে আমি থাকি। না জানি কেন, কিন্তু আমি ওকে সত্যিটা বলতে চাইনি। এরপরে সে আমাকে আর কোনো প্রশ্ন করেনি, চুপচাপ এক সাইডে বসে রইল। রাতের বেলা যাই হোক না কেন, মানুষ একসময় ঘুমিয়েই পড়ে, কিন্তু আমি আজকে একদমই ঘুমাবো না, কেননা আমার ঘরের মধ্যে একটা মেয়ে বসে আছে, যে হয়তো খুবই সুন্দরী। আমি বারবার আর চোখে ওকে দেখছিলাম, ও সারা রাত একবারও ওর মুখের কাপড় সরায়নি, ও হয়তো নিজের মুখ দেখাতে চাইতো না। সকালের দিকে না জানি কিভাবে আমার চোখ বন্ধ হয়ে এলো, আর আমি ঘুমিয়ে গেলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে আমি সকাল অবধি জেগে থাকব, কিন্তু কিভাবে যেন আমি ঘুমিয়ে গেলাম। যখন আমার চোখ খুলল তখন আমি আশেপাশে কাউকেই দেখতে পেলাম না, ও হয়তো জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেছিল। এখন আমি এটাই ভাবছি যে একটা অজানা মেয়ে সারা রাত আমার ঘরে কাটালো, কিন্তু আমি ওর মুখ অবধি দেখতে পাইনি। এইসব ভেবে আমি নিজের মনে মনে হাসছিলাম। তখনই আমার স্ত্রী দরজা খুলে ভেতরে ঢুকলো, আর আমি চমকে উঠলাম। ও আমাকে বলল, তুমি চমকে উঠলে কেন? আমি বললাম, তুমি হঠাৎ করে চলে এসেছো তো তাই। আমি এখন অবধি ওর সাথে বিবাহিত সম্পর্ক শুরু করিনি, কারণ আমি জানতাম যে ও মাত্র কয়েকদিনের জন্য আমার স্ত্রী। ওর হঠাৎ আসাতে আমি চমকে উঠেছিলাম, কেননা ও যদি দেখে নিত যে আমার ঘরে একটা মেয়ে আছে তাহলে হয়তো রেগে গিয়ে আমার সাথে সম্পর্ক ভেঙে দিত। আর যদি এরকম হতো তাহলে আমার হাতে আসা সোনার পাখি আমার হাতছাড়া হয়ে যেত। ব্যাস আমার শুধু এই জিনিসটা নিয়েই ভয় ছিল, আর কিছুই না। আমার স্ত্রী সোনার পাখি না, বরং সোনার হিপ্পো, কিন্তু আমাকে ওর সাথে থাকতে হবে। আমার মা তো আমাকে বলেছিল যে তোকে এমনভাবে ওর সাথে থাকতে হবে যেন তুই ওকে খুব ভালোবাসিস। ওকে ভুল করেও বলার দরকার নেই যে তুমি কুৎসিত আর মোটা। ওকে খুব খুশি রাখবি, যতদিন পর্যন্ত ওর বাবা না মরে যায় ওর খুব খেয়াল রাখবি। আমি ওর বাবার কথা ডাক্তারের কাছেও জিজ্ঞেস করেছিলাম। ডাক্তার বলেছিল যে কোনো আশাই নেই, এখন তখন অবস্থা। ও যেন এটা ভাবতে বাধ্য হয় যে আমরা ওর পরিবার, এই দুনিয়াতে আমরা ছাড়া ওর আপন কেউ নেই, যাতে যখন ওর বাবা মরে যাবে তখন ও নিজের সমস্ত কথা আমাদের সঙ্গে শেয়ার করে আর আমাদের কাছে পরামর্শ চায়। তখন আমরা ওকে বলবো কি করতে হবে আর কিভাবে করতে হবে। এভাবেই ও সমস্ত ব্যবসা নিজেই তোর হাতে দিয়ে দেবে, আর নিজে বাড়ির বউ হয়ে বসে যাবে। যখন সমস্ত কিছু তোর হাতে চলে আসবে তখন ওকে রাস্তা থেকে সরানো খুবই সহজ হয়ে যাবে। আমি ওকে বললাম, এত তাড়াতাড়ি এসে গেছো যে তুমি? তখন ও বলতে লাগলো, হ্যাঁ, আমি শুধু রাতের বেলা থাকার কথা বলেছিলাম, এ বাড়িতে আমার নিজেরও কিছু দায়িত্ব আছে না। যদিও ওকে দিয়ে কোনো দায়িত্ব পূরণ করার কোনো শখ আমার ছিল না, তবুও আমি ওকে বলে দিলাম যে আমার জন্য নাস্তা বানিয়ে আনো। এমনিতে ও খুব ভালো নাস্তা বানিয়েছিল। এরপরে ও ঘরবাড়ি পরিষ্কার করতে লাগলো, আমার কাপড় আয়রন করে দিল, আর আমাকে জিজ্ঞেস করলো যে দুপুরবেলা কী রান্না করব। আমি বললাম, তোমার যা ইচ্ছা হয় তাই রান্না করো, আমার কোনো অসুবিধা নেই। সেদিনও রাতের বেলা আমার স্ত্রী আবারও নিজের বাবার বাড়িতে চলে গেল, আর আজকে আবারও সেই মেয়েটা আমার ঘরে এসে গেল আর বলল যে আমি আশ্রয় চাই। আমি বললাম, তুমি কি করো যে তোমার পিছনে লোক পড়ে থাকে? ও বলল যে যদি তুমি আমাকে আশ্রয় দিতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে বসো, আমি তো এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, এরপরে তোমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না, তুমি শান্তিতে বসো। আমি এই কথাটা আমার মাকেও বলিনি, কেননা আমার মা আমাকে বলেছিল যে নিজের স্ত্রীর সেবা করতে, ওকে সবসময় খুশি রাখতে, কিন্তু আমি ওর সেবা করার মুডে একদমই ছিলাম না। ও যখন চলে যেত তখন আমি খুব খুশি হতাম যে আমি বেঁচে গেছি। যদিও সারাদিন ও আমার খুব সেবা করত, আমার জুতো অবধি পালিশ করে দিত, কিন্তু আমি ওর দিকে ভালোভাবে তাকিয়ে অবধি দেখিনি।
আমার মাথায় তো সারাদিন সেই মুখোশ পরা সুন্দরী মেয়েটার কথা ঘুরতে থাকতো, যে প্রতি রাতে আমার ঘরে এসে আমার চোখের সামনে বসে আমার হৃদয় জ্বালাতে থাকতো। একদিন আমার স্ত্রী বলল যে আজকে আমি যাব না। ওর কথা শুনেই আমি থরথর করে কাঁপতে লাগলাম, কারণ আজকে যদি আবার ওই মেয়েটা জানলা দিয়ে ভেতরে এসে পড়ে তাহলে নিজের স্ত্রীকে কি জবাব দেব? আমার হাত থেকে তো সব কিছু বেরিয়ে যাবে। তাই আমি বললাম, না না, তোমার যাওয়া উচিত। তোমার বাবা অসুস্থ লোক, তাই তোমার তার সাথে থাকা উচিত। তুমি কাছে থাকলে তার মনে সাহস বাড়বে। তুমি আজকে যাবে না, আর আজকে রাতে যদি তার কিছু হয়ে যায় তাহলে? ও আমার কথা শুনে হঠাৎ করেই আমার দিকে ঘুরে তাকালো, যেন বলতে চাইছে তুমি এটা কি ধরনের কথা বলছো। আমি বললাম, আমার কথার মানে এটা ছিল না, কিন্তু দেখো তার যা অবস্থা, তাতে যা কিছুই হয়ে যেতে পারে। আমি আমার স্ত্রীকে খুব ভয় পাইয়ে দিয়েছিলাম, তাই আমার স্ত্রী আমার কথা মেনে নিয়ে বলল যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমার যাওয়া উচিত, কিন্তু এইবার তুমি আমাকে রাখতে যাবে আর আমার বাবার সাথেও দেখা করে নেবে। আমি বললাম, হ্যাঁ কেন না, আমি তোমাকে নিজেই রেখে আসব। এরপরে আমি আমার স্ত্রীকে ছাড়তে গেলাম এবং কিছু সময় শ্বশুরের কাছে বসে থাকলাম। তারপরে বাড়িতে ফিরে এলাম। আজকে রাতে আবারও সেই মেয়েটা আমার ঘরে এসে গেছিল, কিন্তু আজকে আমি আমার আবেগ কন্ট্রোল রাখতে পারছিলাম না। ওই মেয়েটা নিজের জায়গাতেই গিয়ে বসলো। আমি ওর সাথে বিভিন্ন কথা বলতে লাগলাম। আমি কথায় কথায় ওর থেকে কথা বের করতে লাগলাম। আমি চাইছিলাম যে ও বলতে থাকুক আর আমি শুনতে থাকি। এমনিতে তো ও চাদর দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছিল, কিন্তু অনুভব করতে পারতাম যে ও খুবই রোগা পাতলা আর সুন্দরী। ওর চোখ খুবই সুন্দর আর ওর হাত খুব ফর্সা ছিল। ওর তুলনায় আমার স্ত্রী অনেক মোটা আর কালো। এমনিতে তো আমি আমার স্ত্রীকে কখনোই এতটা ধ্যান দিয়ে দেখিনি যতটা এই মেয়েটাকে দেখছিলাম। হঠাৎই ওই মেয়েটা বলল যে এখন যদি আপনার স্ত্রী ঘরের মধ্যে এসে পড়ে তাহলে কি করবেন? আমি বললাম, আমার কোনো স্ত্রী নেই। তোমাকে কে বলেছে যে আমার স্ত্রী আছে? সে বলল, আমি ছোট বাচ্চা না, আমি জানি যে আপনার বিয়ে হয়ে গেছে আর এই ঘরটা আপনার ঘর। যাই হোক, আপনি আমাকে মিথ্যা বলেছেন, কিন্তু এটা কোনো বড় ব্যাপার না। আমিও আপনাকে অনেক মিথ্যা বলেছি। এটা বলেই ও উঠে আমার কাছে এসে বসে পড়ল। আমি অবাক হয়ে গেলাম যে ও কিভাবে আমার কাছে এসে বসে পড়ল। এরপরে আমাকে কথায় কথায় বোঝাতে লাগলো যে নিজের স্ত্রীর সাথে সৎ থাকো। আপনার স্ত্রী নিশ্চয়ই খুব ভালো, কেননা মেয়েরা ভালোই হয়। কোনো মেয়েই এটা ভেবে আসে না যে ওকে নিজের সংসার নষ্ট করতে হবে। তারা সংসার বাঁচানোর সব রকম চেষ্টা করে। ও আমার কাছে এসে বসায় আমার নিজের উপরে কন্ট্রোল হচ্ছিল না। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি বিবাহিত? তখন ও বলল, না আমি বিবাহিত না। এরপরে ও বলতে লাগলো, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে কিছু বলুন। তখন আমি বললাম যে আমার স্ত্রীকে আমার একদমই পছন্দ নয়। ও খুবই কুৎসিত আর মোটা। আমি শুধু ওর সাথে এই কারণে আছি যাতে ওর সমস্ত সম্পত্তি আমি পেতে পারি। তখন মেয়েটি বলতে লাগলো, এটা তো খুবই খারাপ কথা। আমি বললাম, এটাই একমাত্র বড়লোক হওয়ার উপায়। আমি বড় বাংলোতে থাকতে চাই, শুধু এই কারণে সহ্য করছি। ও কোটি টাকার মালিক, শুধু তাড়াতাড়ি করে ওর বাপ মরে যাক আর ওর সমস্ত সম্পত্তি আমি পেয়ে যাই, তারপরে ওকে আমি ছেড়ে দেব। ওকে ছেড়ে দেওয়ার পরে আমার নিজের জন্য জীবনসাথীর প্রয়োজন হবে, তখন তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটি বলল, আপনি বিয়ের কথা বলে ফেললেন। আপনার মনে হয় না যে আপনি খুব তাড়াতাড়ি এই সব কথা বলছেন? আমি বললাম, আমি তোমাকে হারাতে চাই না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, বড় বাড়ি, গাড়ি, দুনিয়ার সমস্ত সুবিধা চলে আসবে। তখন তুমি কি আমাকে বিয়ে করবে? তখন মেয়েটি বলল, তুমি তো 1 মিনিটেই তোমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছো। এর মানে হলো তুমি যদি আরও বেশি পয়সাওয়ালা মেয়ে পেয়ে যাও তাহলে তুমি আমাকেও ছেড়ে দেবে, কেননা আমার কাছে কিছুই নেই। আমি বললাম, পাগল, তোমার কাছে কিছুই নেই তো কি হয়েছে? আমার কাছে তো থাকবে। যখন আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে তখন আমি অন্য পয়সাওয়ালা মেয়ের কথা কেন ভাববো? তখন শুধু আমার একটা সুন্দরী বউ চাই। মেয়েটি বলল, তুমি তো আমার কাছে আমার নামও জিজ্ঞেস করনি, আমার মুখও দেখোনি। আমি বললাম, তুমিই তো তোমার মুখ দেখাওনি, আজকে আমাকে তোমার চেহারা দেখিয়ে দাও। কিন্তু ও সেখান থেকে উঠে যেতে লাগলো। হয়তো ও নিজের চেহারা দেখানোর মুডে ছিল না। তখন আমি হঠাৎ ওর মুখোশ টেনে খুলে দিলাম, কিন্তু আমি ওকে দেখে হতভম্ব হয়ে গেলাম আর টেনশনে পড়ে গেলাম। ও তো খুবই রোগা পাতলা আর খুবই সুন্দরী। ওর গায়ের রঙও ফর্সা আর ওর চোখ মুখের গঠন মোটেও মোটা ছিল না। কিন্তু এ আমার স্ত্রী, আমি বুঝতে পেরে গেছি। আমার মুখ দিয়ে শুধু এটুকুই বেরিয়েছিল যে তুমি তুমি এখানে কিভাবে, আর তুমি এটা কি? সে বলল, হ্যাঁ আমি তোমার স্ত্রী, আর আমি তোমার কাছে আশ্রয় নেওয়ার বাহানা করে রাতের বেলা এখানে আসতাম। আসলে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চাইতাম যে তুমি কি করো। এটা ঠিক যে যদি কোনো পুরুষকে একলা অবস্থায় একটা মেয়ে উস্কায় তাহলে ভালো থেকে ভালো পুরুষও বয়ে যায়। কি বলছিলে তুমি? যে আমি শুধু এই মহিলার সাথে এই সম্পত্তির জন্য আছি? তোমার মুখোশ আমার সামনে খুলে গেছে। আমি কয়েক কোটি টাকার মালিক, আমি বোকা গাধা মেয়ে না। যদি আমি কাউকে নিজের জীবনসাথী বানাই তাহলে তো আমি পরীক্ষা করে দেখবই সে ভালো মানুষ কিনা। তোমার মতো লোভী মানুষ না তো। এই কারণেই আমি তোমার পরীক্ষা করছিলাম। আমি নিজের চেহারা বদলে নিয়েছিলাম।
আমার মতো বড়লোক মেয়েদের জন্য এই রকম জিনিস জোগাড় করা খুব একটা কষ্টের না, যাতে একটা মানুষ নিজের চেহারা সম্পূর্ণ বদলে নিতে পারে। এই ছিল তোমার সততা। নিজের স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সাথে বিয়ের প্ল্যান বানাচ্ছিলে, আর নিজের স্ত্রীর কাছে শুধুমাত্র এই কারণে ছিলে যাতে ওর সমস্ত সম্পত্তি কবজা করতে পারো, আর তুমি ওর বাবার মৃত্যুর প্রার্থনা করতে থাকতে। আমার স্ত্রীর কথা বলার ধরন বদলে গেছিল। ও এমনভাবে কথা বলছিল যেন ও উকিল আর আমি খুব জঘন্য অপরাধ করে ফেলেছি। আমি নিজের নির্দোষের ব্যাপারে বলতে লাগলাম। ওর পায়ের কাছে বসে গেলাম, বললাম আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ও আমার কাছ থেকে 2 পা পিছিয়ে গেল আর বলল, আমি তোমার সামনে কুৎসিত স্ত্রী সেজেছিলাম, কিন্তু সেই কুৎসিত স্ত্রী সব সময় তোমার খেয়াল রাখতো, তোমার জন্য খাবার রান্না করত, তোমার জামা জুতো পরিষ্কার করে দিত। আমি তোমার জন্য এইসব কিছু করে দেখতে চাইতাম যে তুমি আমাকে গ্রহণ করো কিনা, কিন্তু তুমি একজন অকৃতজ্ঞ। যে স্ত্রী সবসময় তোমার খেয়াল রাখে, সেই স্ত্রীকে ছেড়ে একটা এমন মেয়ের পিছনে পড়েছিলে যার ব্যাপারে তুমি এটুকুও জানতে না যে সে কে, কার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, কোথা থেকে এসেছে। যদি সে একজন পরপুরুষের সাথে সারা রাত ঘরে থাকতে পারে, তাহলে সে কী ধরনের মেয়ে? এর মানে হলো তুমি ভালোর যোগ্য না। তোমার জন্য এরকমই কোনো মেয়েই পাওয়া উচিত। ভগবান যেন এরকমই করেন। কিন্তু আমি তোমার জীবনে থাকবো না। আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছিল, আর আমার মা সমস্ত কিছু জানতে পেরে গেছিল। আমার মা আমাকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলো, এমনকি এটা অবধি বলে দিয়েছিল যে তুই আমার ছেলে হতেই পারিস না। আমার স্ত্রী নিজের বাড়িতে চলে গেছে। 1 সপ্তাহ পরে ও ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিল। ওকে মানানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও সমস্ত কিছু জেনে গেছে। এই কারণে ও কখনোই ফিরে আসবে না। ও আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে। কয়েক মাস পরে আমি জানতে পারলাম যে ওর বাবাও সুস্থ হয়ে গেছে, তার অসুখ পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন সে আবারও একজনকে বিয়ে করেছে যে ওদের মতোই অনেক ধনী। আমি শুধু এটুকুই বলতে চাই যে লোভে পড়ে আমি সবার প্রথমে নিজের স্ত্রীর চোখেই ছোট হয়ে গেছি, আর সমস্ত কিছু খারাপ করে দিয়েছি। সত্যিই বলে লোকে, লোভে পাপ আর পাপে মৃত্যু। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।